শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। প্রথম দিনই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের আপত্তিতে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ উভয় পক্ষকে শান্ত করে সবাইকে পরমত সহনশীলতা দেখানোর আহ্বান জানান। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে। বৃহস্পতিবার বিকেল ৩টা জাতীয় সংসদের অধিবেশন কক্ষে বসে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। আইনের শাসন প্রতিষ্ঠিত। শুরুতেই নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানি এবং সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার, শিক্ষাবিদ আবুল কাশেম ফজলুল হক এবং সাবেক ১১ সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব পাশ করা হয়। ১ মিনিট নীরবতা পালন শেষে করা হয় মুনাজাত। পরে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রীরা। এ সময় এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান জানান, ভারতের সাথে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা পেতে বাংলাদেশ তৎপর রয়েছে। কথা বলেন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়েও। যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের ওপর তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্যে, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। কিন্তু তার আগের ভালো মন্দ এটা এই বিষয়টি আলোচনা করাটা সম্ভবত একটি সেই সময়টি এখনো আসেনি। অধিবেশনে সংসদ সদস্যদের ওপর হামলা এবং প্রকাশ্য দিবালোকে ছিনতাই ও খুনের ঘটনায় উদ্বেগ জানান বিরোধী দলের সংসদ সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেখানে পর্যন্ত ভুয়া ভুয়া স্লোগান দেওয়াটাও তো আমরা লক্ষ্য করেছি। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই প্রশ্নের উত্তর দেয়া শুরু করলে সংসদে শুরু হয় ব্যাপক হট্টগোল। কাউকে উদ্দেশ্য করে বলি নাই। এক মিনিট বলো। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পরিবেশ শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। এটা সংসদ পরিপন্থী কাজ। এক পর্যায়ে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য থমকে যায় সংসদের কার্যক্রম। এ সময় শুরু থেকেই বিরোধী দলকে সংসদে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে বলেন। উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। মাননীয় শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যার পছন্দ গিয়ে ভর্তি হবে। পরে স্পিকার সবাইকে শান্ত হওয়ার অনুরোধ জানালে সংসদের কার্যক্রম আবারও শুরু হয়। আমি কিন্তু সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত। আজকে যেইভাবে একে অন্যকে কথা বলার ক্ষেত্রে বাধা দেওয়ার প্রচেষ্টা লক্ষ্য করেছি, এটি সংসদের জন্য কোনো ভালো লক্ষণ নয়। অনেক কষ্টের পর গণতন্ত্র অর্জিত হয়েছে। এই গণতন্ত্র যাতে বহাল থাকে সেজন্য সংসদের প্রতিটি সদস্যের দায়িত্ব এখানে রয়েছে। এর আগে স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে তৃতীয় অধিবেশনের কার্যাদি নিষ্পন্নে সময় বরাদ্দ এবং বৈঠকের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। নৌকামান মশা দিবসে এক্সট্রিম সমাধান। আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত চলবে সংসদের তৃতীয় অধিবেশন। বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সরকারি ছুটির দিন এবং 31 আগস্ট এবং 1 সেপ্টেম্বর ব্যতীত প্রতিদিন বিকেল 3টায় অধিবেশন শুরু হবে। সমাপ্ত হবে আগামী 10 সেপ্টেম্বর। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বৈঠকে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। এই অধিবেশনের প্রধানমন্ত্রীর জন্য 142টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য 2676টি প্রশ্ন থাকছে। সংবিধান সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় সরকার। এ বিষয়ে বিরোধী দলের সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। চিফ হুইপ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আগে বিরোধী দল থেকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদে যাবার কোনো সুযোগ নেই।
ট্রান্সফার অফ প্রপার্টি, যে পিতা বা মাতা কোনো সন্তান সম্পত্তি কারোর কাছে দিলেও তার মৃত্যু পর্যন্ত তিনি ভোগদখল করার সুযোগ পাবেন। গুমের আইনটা আসবে, যেটা আমরা আরও অধিকতর শক্তিশালী করে এবং প্রয়োজনীয় পরিবর্তনগুলো এনে আমরা আসবে। তারপর আর একটা বিল নিয়ে আসছে, সেটা হলো মানবাধিকারের বিল। গভর্নমেন্ট যেন আইন দ্বারা পরিচালিত হয় এবং মানুষ যেন আইনের শাসন পায় এবং কারোর প্রতি কোনো অবিচার নয়, রিয়েল আইনে যা হয় তাই যেন সকল প্রতি হয়, সেই হিসেব করে আমরা সেই বিলটা এনেছি। রাষ্ট্রের কল্যাণ এবং দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে কর্মকর্তা কর্মচারীদের সাথে রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি বলেন, রাগ অনুরাগের ভিত্তিতে নয়, দেশ ও মানুষের স্বার্থ রক্ষায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করাই তার লক্ষ্য। রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি। পরে নির্বাচন কমিশনের সদস্যরা রাষ্ট্রপতির সাথে দেখা করলে তাদের সততা ও নিরপেক্ষতার সাথে কাজ করার নির্দেশ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। দায়িত্ব নেয়ার পর বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম দরবার। বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত সভায় রাষ্ট্রের প্রতি তার দায়বদ্ধতার কথা তুলে ধরে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন রাষ্ট্রপতি। এ সময় তিনি বলেন, সব পদ থেকে পদত্যাগ করে নিরপেক্ষতার সাথে কাজ করার শপথ নিয়েই রাষ্ট্রের অভিভাবকের যে দায়িত্ব গ্রহণ করেছেন, দল নিরপেক্ষভাবেই সে দায়িত্ব পালন করবেন তিনি। কারো প্রতি কোনো রাগ অনুরাগ বা পক্ষপাতিত্ব নয়, দেশ ও জনগণের স্বার্থ রক্ষাই তার একমাত্র লক্ষ্য। আমি এখন সম্পূর্ণভাবে একজন দল নিরপেক্ষ মানুষ এবং আমার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আমি সব কিছুর রাজনীতির ঊর্ধ্বে আমি থাকবো বলেই আমি শপথ নিয়েছি এবং আমার জন্য কোনো রাগ বিরাগ অনুরাগ কোনো কিছুর জন্য থাকবে না। আমার সামনে একটাই মূল উদ্দেশ্য, লক্ষ্য, সেটা হচ্ছে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার জনগণ। যে কোনো পরিস্থিতিতে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করে কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, দেশ ও মানুষের প্রতি আনুগত্য বজায় রাখতে হবে। রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছু না করার আহ্বান জানান তিনি। আমরা যেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এই ব্যাপারে সবচেয়ে বেশি মূল্য দিতে পারি। নিষ্ঠা, আন্তরিকতা, পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে এবং যে কোনো পরিস্থিতিতে সততার সর্বোচ্চ মান বজায় রেখে জন আস্থা অর্জন করতে হবে। বঙ্গভবনের আভ্যন্তরীণ তথ্য এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত সংক্রান্ত সকল বিষয় অত্যন্ত কঠোরভাবে গোপনীয়তা বজায় রাখতে হবে, যাতে রাষ্ট্রীয় নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত না হয়। এর আগে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের 4 সদস্যের প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি গণতন্ত্রকে সুসংহত করতে নির্বাচন কমিশনকে সততা ও নিরপেক্ষতার সাথে কাজ করার আহ্বান জানান। ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন। সাভারের আমিনবাজার ল্যান্ডফিল্ডে বিদ্যুৎ স্টেশন স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে দেশটি। সেখান থেকে 42 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে। 25 টাকা ইউনিট দরে বিদ্যুৎ কিনবে সরকার। আগামী 2 সেপ্টেম্বর বেজিংয়ে এই বিষয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই হওয়ার কথা রয়েছে। সচিবালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এ সময় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক আরও জোরদারে বিভিন্ন উদ্যোগ নিয়েছে চীন। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। ঢাকা শহরকে উপর থেকে দেখলে মনে হবে ফিটফাট, তবে ভেতরে রয়েছে ময়লার হাট। প্রতিদিন 7 থেকে 8 হাজার টন বর্জ্য তৈরি হচ্ছে এই শহরে। এর বেশিরভাগ ফেলা হচ্ছে আমিনবাজার ল্যান্ডফিল্ডে। সেখানে মানুষের তৈরি বর্জ্য মানুষেরই ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এসব বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বহুদিন থেকেই চেষ্টা চলছে। অবশেষে তাতে সায় দিয়েছে চীন। সিটি কর্পোরেশনের জায়গা ভাড়া নিয়ে বিদ্যুৎ কেন্দ্র বানাবে তারা। উত্তর সিটি কর্পোরেশনের ওয়েস্ট টু এনার্জি প্রজেক্টটা তাদের দেশের কোম্পানি করছে। সেখানে CMEC কোম্পানি অলরেডি তারা কার্যক্রম শুরু করেছে এবং আগামী 1.5 বছরের মধ্যে তারা জাতীয় গ্রিডে 42 মেগাওয়াট বিদ্যুৎ ওখান থেকে দিবেন। সেটার একটা চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান রয়েছে চায়নাতে
আমি নিজে সেখানে যাচ্ছি আগামী 2 সেপ্টেম্বর আর কি। বর্জ্য বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন 42 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। 25 টাকা ইউনিট দরে কিনবে সরকার, যা বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল হবে। তবে বেশি দামে বিদ্যুৎ কিনেও লাভ দেখছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। মানে 25 টাকা ইউনিট, এটা এমনিতে মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু আমাদের লাভটা হচ্ছে অন্য জায়গায়। আমাদের ময়লা আবর্জনাগুলো তো তারা ধ্বংস করে দিচ্ছে, এবং সেখানে যে ময়লা আবর্জনা ওয়েস্ট থাকছে সেখান থেকে জৈব সার হচ্ছে, এবং তারা ল্যান্ডফিল্ডে ব্যবহার করবে। এটার জন্য মাসিক একটা ভাড়া সিটি কর্পোরেশনকে তারা দেবে, এবং এই জায়গায় বাংলাদেশ সরকারের বিন্দু মাত্র কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। তা আমাদের তো ময়লা আবর্জনা একটা বড় বোঝা এই জাতির জন্য, ঢাকা শহরের জন্য। বাংলাদেশের অর্থনীতি, বর্জ্য বিদ্যুৎ, গ্রিন এনার্জি, বস্তি উন্নয়ন সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে চীন আগ্রহী বলে জানান দেশটির রাষ্ট্রদূত। We discussed the future cooperation, especially related to his jurisdiction. We especially talk about why is the West to end project, which is the only one, the first one in Bangladesh. We are happy with the guidance of the Honorable Prime Minister. চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কেনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি রাষ্ট্রদূত। I'm not in a position to comment on this matter. দুর্নীতির 15 মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ কামরুল হাসান খান এ রায় দেন। বিনা দরপত্রে সরকারি বাড়ি বিক্রির অভিযোগে 2007 সালে মির্জা আব্বাসের বিরুদ্ধে এসব মামলা হয়। মামলাগুলোতে সরকারি সম্পত্তি বিক্রির ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। 2004 সালে যে বাড়ি বেচা কেনা হয়েছিল, গভর্নমেন্টের কিছু পরিত্যক্ত বাড়ি বেচা কেনা হয়েছিল, সেই বেচা বিক্রির ক্ষেত্রে বেশ কিছু ব্যত্যয় ছিল এবং আইনগত রুলস রেগুলেশন ভায়োলেট করে এই সম্পত্তি বেচা বিক্রি হয়েছে, এবং সেক্ষেত্রে সরকারের 127 কোটি 64 লক্ষ টাকা ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি। এরই প্রেক্ষাপটে মামলা রুজু হয়। তৎকালীন গৃহ গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস সহ প্রত্যেকটা মামলাতে কমন 12 জন আসামি সমস্ত সাক্ষ্য প্রমাণ শেষে সমস্ত আইনগত প্রক্রিয়া শেষ করার পরবর্তীবারে জাজমেন্ট দিলেন, এবং জাজমেন্টে সবাইকে বেকসুর খালাস দিয়েছেন।